গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি একাডেমি। স্টাডি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের ক্লাসে আমরা স্ট্যাটিক জিকের ওপর থেকে কিন্তু রিভিশন ক্লাস করব। আজকে প্র্যাকটিস সেট নাম্বার 2। এই ক্লাসগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ক্লাস। আজকের ক্লাসে আমরা টোটাল 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নর কিন্তু অপশান থেকে কোশ্চেন থাকবে। ক্লাসটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ক্লাস তোমাদের জন্য। সবাই সব দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। তো চলো ক্লাসে শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখে নেবো আজকের ক্লাসের। ইউরোপ মহাদেশের সর্বনিম্ন স্থান কোনটি? ডেথ সি, ডেথ ভ্যালি, ক্যাস্পিয়ান সাগর নাকি লেক আসাল? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে। ইউরোপ মহাদেশের সর্বনিম্ন স্থান কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে ক্যাস্পিয়ান সাগর হচ্ছে ইউরোপ মহাদেশের সর্বনিম্ন স্থান। এরপরে দেখে নেব আমরা এশিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি? ডেথ সি। আফ্রিকার সর্বনিম্ন বিন্দু হচ্ছে লেক আসাল এবং উত্তর আমেরিকার সর্বনিম্ন বিন্দু হচ্ছে ডেথ ভ্যালি। এশিয়ার সর্বোচ্চ বিন্দু হচ্ছে মাউন্ট এভারেস্ট, আফ্রিকার সর্বোচ্চ বিন্দু হচ্ছে মাউন্ট ক্লিমানজারো এবং উত্তর আমেরিকার সর্বোচ্চ বিন্দু হচ্ছে মাউন্ট ম্যাকিনলে। তো এই যে পয়েন্টগুলো আমি করিয়ে দিচ্ছি, এগুলো তোমরা নোট পেপারে নোট করে নিও, কারণ এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে কিন্তু বাছাই করে নেওয়া। চলো নেক্সট প্রশ্ন। SIDBI স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ক্লাস, কোশ্চেনটি ভালো করে পড়বে। লখনৌ, তামিলনাড়ু, নিউ দিল্লি নাকি তেলেঙ্গানা? স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে লখনৌতে অবস্থিত হচ্ছে হেডকোয়ার্টার। SIDBI প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1990 সালে। SIDBI চেয়ারম্যান হচ্ছে শ্রী শিবা সুব্রমণিয়াম রমন। ওকে, নেক্সট প্রশ্ন। কালকা সিমলা রেলওয়ে কবে ইউনেস্কো দ্বারা স্বীকৃতি লাভ করে? 1999 সালে, 2004 সালে, 2008 সালে নাকি 2005 সালে? সঠিক অ্যান্সার কোনটা? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে। কালকা সিমলা রেলওয়ে কবে ইউনেস্কো দ্বারা স্বীকৃতি লাভ করে? 2008 সালে কালকা সিমলা রেলওয়ে ইউনেস্কো দ্বারা স্বীকৃতি লাভ করে। তার সঙ্গে দেখে নেব দার্জিলিং হিমালয় রেলওয়ে 1999 সালে স্বীকৃতি লাভ করেছিল। নীলগিরি পার্বত্য রেলওয়ে হচ্ছে 2005 সালে স্বীকৃতি লাভ করেছিল এবং ছত্রপতি শিবাজি টার্মিনাস এটি হচ্ছে 2004 সালে স্বীকৃতি লাভ করেছিল। পরের প্রশ্ন। বেতুয়া নদীর উৎসস্থল কোন পর্বত থেকে? আরাবল্লী পর্বত, অমরকণ্টক মালভূমি, ছোটনাগপুর মালভূমি নাকি বিন্ধ্য পর্বত? বেতুয়া নদীর উৎসস্থল কোন পর্বত থেকে? সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে বিন্ধ্য পর্বত থেকে উৎসস্থল হচ্ছে বেতুয়া নদীর। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকগুলো পরীক্ষায় কিন্তু এসছে। দামোদর নদীর উৎসস্থল হচ্ছে ছোটনাগপুর মালভূমি থেকে এবং সোন নদীর উৎসস্থল হচ্ছে অমরকণ্টক মালভূমি। নেক্সট প্রশ্ন। 2032 সালে 35তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপকামিং পরীক্ষাগুলোতে কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে। ওকে, লস অ্যাঞ্জেলস মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে, ফ্রান্সের প্যারিসে নাকি জাপানের টোকিওতে? কোথায় হবে 2032 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক? সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে হবে হচ্ছে 2032 সালে 35তম গ্রীষ্মকালীন অলিম্পিক। এবার দেখে নেব 2024 সালের 33তম গ্রীষ্মকালীন অলিম্পিক, সেটা হবে ফ্রান্সের প্যারিসে। 2028 সালের 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক হবে হচ্ছে লস অ্যাঞ্জেলস মার্কিন যুক্তরাষ্ট্র এবং 2020 সালে যেটা 32তম অলিম্পিক ছিল সেটি হয়েছিল জাপানের টোকিওতে, কিন্তু কোভিডের কারণে কিন্তু সেটা 2021 সালে হয়। ওকে, তাহলে 2020 সাল থেকে 2032 সাল পর্যন্ত আমরা জেনে নিলাম। যে কোনো একটা পরীক্ষা আসলে কিন্তু আমরা পেরে যাব। ওকে, চলো নেক্সট প্রশ্ন। ইসরো তৈরি ভারতের প্রথম স্যাটেলাইট আর্যভট্ট আমরা সবাই জানি, সেটি কবে উৎক্ষেপণ করা হয়? 19শে এপ্রিল 1969 সালে, 19শে মে 1975 সালে, 19শে এপ্রিল 1962 সালে নাকি 19শে এপ্রিল 1975 সালে? সঠিক অ্যান্সার কোনটা হবে? কোশ্চেনটি ভালো করে পড়বে এবং অপশানগুলো ভালো করে দেখবে, তারপরে অ্যান্সার করবে। ওকে, বলছে ইসরো তৈরি ভারতের প্রথম স্যাটেলাইট আর্যভট্ট সেটি কবে উৎক্ষেপণ করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 19শে এপ্রিল 1975 সালে সেটি উৎক্ষেপণ করা হয়। ইসরোর বর্তমান চেয়ারম্যানকে এস সোমনাথ। ইসরো প্রতিষ্ঠা হয়েছিল 15ই আগস্ট 1969 সালে। এর হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরুতে এবং ইসরোর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। বোঝা গেল? তাহলে ইসরোর থেকে কিন্তু সবকটা কোশ্চেন আমরা করে নিলাম। আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্টাডি একাডেমি, যারা যারা এখনও যুক্ত হওনি এখানে যুক্ত হতে পারো। এখানে প্রতিদিনের ক্লাসের আপডেট
বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট এবং কুইজ করানো হয়। ঠিক আছে, তার যারা যারা এখনও যুক্ত হওনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা যুক্ত হয়ে যেও। চলো নেক্সট প্রশ্ন, কুরু রাজ্যের রাজধানী কোথায়? বৈশালী, হস্তিনাপুর, উজ্জয়িনী, তক্ষশিলা। সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে হস্তিনাপুরে অবস্থিত হচ্ছে কুরু রাজ্যের রাজধানী। গান্ধার রাজ্যের রাজধানী হচ্ছে তক্ষশিলা, অবন্তী রাজ্যের রাজধানী হচ্ছে উজ্জয়িনী, ব্রিজি রাজ্যের রাজধানী হচ্ছে বৈশালী, মল্ল রাজ্যের রাজধানী হচ্ছে কুশিনারা এবং অঙ্গরাজ্যের রাজধানী হচ্ছে চম্পা। ক্লাসটি তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং লাইক করে দিও। ঠিক আছে, যে সমস্ত প্রশ্নগুলো এই ক্লাসে করানো হচ্ছে এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় তোমরা কমন পাবে। তো ক্লাসটি যদি ভালো লাগে তাকে লাইক করে দিও। আর যারা প্রথম ক্লাস করছো চ্যানেলে, তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমাদের এই স্ট্যাটিক জিকের ওপর থেকে রিভিশন ক্লাসটা কিন্তু প্রতিদিন চলবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, দশম পাতশার গ্রন্থ কে লিখেছিলেন? গুরু অমর দাস, গুরু হরগোবিন্দ, গুরু হরকিষাণ নাকি গুরু গোবিন্দ সিং? দশম পাতশার গ্রন্থ কে লিখেছিলেন? সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে গুরু গোবিন্দ সিং দশম পাতশার গ্রন্থ লিখেছিলেন। 10 শিখ গুরু ছিলেন ভারতের প্রতিষ্ঠিত শিখ ধর্মের প্রথম 10 নেতা। 10 জন শিখ গুরু হচ্ছে গুরু নানক, গুরু অঙ্গদ, গুরু অমর দাস, গুরু রামদাস, গুরু অর্জুন এবং গুরু হরগোবিন্দ, হর রায়, হরকিষাণ, গুরু তেগ বাহাদুর এবং গুরু গোবিন্দ সিং। দশম শিখ গুরু, অনেক সময় কোশ্চেন আছে যে দশম শিখ গুরুর নাম কি? দশম শিখ গুরু হচ্ছে গুরু গোবিন্দ সিং। ঠিক আছে, যদি বলে খালসা প্রথা কে প্রবর্তন করেছিল? গুরু গোবিন্দ সিং। ওকে, নেক্সট প্রশ্ন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এই সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? কোশ্চেনটি ভালো করে পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লর্ড ওয়েলিংটন, লর্ড আরউইন, লর্ড চেমসফোর্ড নাকি লর্ড মিন্টো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সালের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সেই সময় ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড ওয়েলিংটন। এবং 1936 সালে সর্বভারতীয় কিষাণ সভা তৈরি হয়, যার প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে সহজানন্দ সরস্বতী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি, যে 1936 সালে সর্বভারতীয় কিষাণ সভা তৈরি হয়েছিল, যার প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে সহজানন্দ সরস্বতী। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের তৃতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বোম্বাই, লাহোর, কলকাতা নাকি মাদ্রাজ? ভারতীয় জাতীয় কংগ্রেসের তৃতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে মাদ্রাজে হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের তৃতীয় সম্মেলন। সেই সময় গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড ডাফরিন। ডাফরিনের সময় কিন্তু গঠিত হয়েছিল জাতীয় কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করানো হচ্ছে অ্যালান অক্টাভিয়াম হিউম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম সম্মেলন হয়েছিল 1885 সালে বোম্বাইতে, দ্বিতীয় সম্মেলন হয়েছিল 1886 সালে কলকাতাতে এবং তৃতীয় সম্মেলন হয় 1887 সালে মাদ্রাজে। আর তখন গভর্নর জেনারেল ছিলেন হচ্ছে লর্ড ডাফরিন। পরের প্রশ্ন, জাভেরি সিস্টার কোন নৃত্যের সঙ্গে যুক্ত? কত্থক, মণিপুরী, ভারতনাট্যম, কথাকলি। জাভেরি সিস্টার কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে প্রত্যেকে অ্যান্সার করবে। মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত হচ্ছে জাভেরি সিস্টার। দেখে নেব, কথাকলি নৃত্যের সঙ্গে যুক্ত হচ্ছে গোপীনাথ, কৃষ্ণান কুর্তি, রীতা গাঙ্গুলি এবং কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত হচ্ছে বিরজু মহারাজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সীতারা দেবী, গোপী কৃষ্ণান এবং শম্ভু মহারাজ। ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত হচ্ছে যামিনী কৃষ্ণমূর্তি, অনেকবার পরীক্ষাতে কিন্তু এসছে এটা, রুক্মিণী দেবী, মীনাক্ষী সুন্দরাম পিল্লাই এবং টি বালা সরস্বতী। এরা হচ্ছে ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, দ্য ইন্ডিয়ান সোসিওলজিস্ট বইটির লেখক কে? আবুল কালাম আজাদ, দাদাভাই নৌরোজি, অ্যানি বেসান্ত নাকি শ্যামাজি কৃষ্ণ ভার্মা? দ্য ইন্ডিয়ান সোসিওলজিস্ট বইটির লেখক কে? সঠিক অ্যান্সার কোনটা? প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে শ্যামজি কৃষ্ণ ভার্মা ছিলেন দ্য ইন্ডিয়ান সোসিওলজিস্ট বইটির লেখক। ইন্ডিয়ান উইন্স ফ্রিডম বইটির লেখক হচ্ছে আবুল কালাম আজাদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউ ইন্ডিয়া, কমনওয়েলথ এই বইটির লেখক হচ্ছে অ্যানি বেসান্ত এবং রাষ্ট্র গ্রেপ্তার লেখক হচ্ছে দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন বলেছে, জরুরি অবস্থাকালে মৌলিক অধিকার খর্ব করার নিয়ম কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা, জার্মানি, ফ্রান্স নাকি রাশিয়া? জরুরি অবস্থাকালে মৌলিক অধিকারের খর্ব করার নিয়ম কোন দেশ থেকে নেওয়া হয়েছে বা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে যে মৌলিক অধিকার খর্ব করার নিয়ম। দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধন পদ্ধতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্রান্স থেকে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র এবং স্বাধীনতা। রাশিয়া থেকে নেওয়া হয়েছে হচ্ছে মৌলিক কর্তব্য।
আমেরিকা থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার, প্রস্তাবনা, উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির অপসারণ, এগুলি হচ্ছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে। প্রত্যেক কমেন্ট করে বলবে যে মৌলিক কর্তব্য কটা এবং মৌলিক অধিকার কটা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মিনমূর্তি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক। সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? মিনমূর্তি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কেরলে অবস্থিত হচ্ছে মিনমূর্তি জলপ্রপাত। নেক্সট প্রশ্ন, মিড ডে মিল স্কিম চালু হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নাকি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? মিড ডে মিল স্কিম চালু করা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মিড ডে মিল স্কিম চালু করা হয়েছিল। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1982 সালে নেবার্ড ব্যাংকটি প্রতিষ্ঠা করা হয়েছিল। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 1987 সালে অপারেশন ব্ল্যাকবোর্ড চালু করা হয়েছিল এবং পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গরিবি হটাও স্লোগানটি দেওয়া হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন, বায়ুমণ্ডলীয় চাপ কমে কখন? তাপমাত্রা কমলে, তাপমাত্রা একই থাকলে, তাপমাত্রা বাড়লে নাকি কোনোটিই নয়? সঠিক অ্যান্সার কোনটা হবে? বায়ুমণ্ডলীয় চাপ কমে কখন? তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলীয় চাপ কমে। ঠিক আছে, বায়ুমণ্ডল দ্বারা পৃথিবীর তলের ওপর প্রযুক্ত চাপকে বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। তাপমাত্রা বাড়লে বায়ুমণ্ডলীয় চাপ কমে, আবার উচ্চতা বাড়ার সাথে সাথে এটি হ্রাস পায়। ঠিক আছে, এবং বায়ুমণ্ডলীয় চাপ নামক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে যে বায়ুমণ্ডলীয় চাপ নামক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। পরের প্রশ্ন, বন্দি জীবন কার লেখা? শচীন্দ্রনাথ সান্যাল, ক্ষুদিরাম বসু, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় নাকি ভূপেন্দ্রনাথ দত্ত? বন্দি জীবন কার লেখা? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে শচীন্দ্রনাথ সান্যাল লেখা হচ্ছে বন্দি জীবন, এবং যুগান্তরের সম্পাদক ছিলেন হচ্ছে বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্ত। পরের প্রশ্ন, লোকহিতবাদ নামে কে পরিচিত ছিলেন? রামাভাই পান্ডে, মদন মোহন মালব্য, গোপাল হরি দেশমুখ নাকি খান আব্দুল গফ্ফর খান? লোকহিতবাদ নামে কে পরিচিত ছিলেন? সঠিক অ্যান্সার কোনটা এখানে? গোপাল হরি দেশমুখ ছিলেন হচ্ছে লোকহিতবাদ নামে পরিচিত ছিলেন। খান আব্দুল গফ্ফর খানকে বলা হতো সীমান্ত গান্ধী, এবং বেনারস হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে মদন মোহন মালব্য। তাহলে খান আব্দুল গফ্ফর খানকে বলা হতো সীমান্ত গান্ধী, এবং বেনারস হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে মদন মোহন মালব্য। আর লোকহিতবাদ বলা হয় হচ্ছে গোপাল হরি দেশমুখকে। পরের প্রশ্ন, বৃহদেশ্বর মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রথম রাজাধিরাজ, প্রথম রাজেন্দ্র, বিজয়ালাল নাকি প্রথম রাজরাজ? বৃহদেশ্বর মন্দির কে প্রতিষ্ঠা করেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকে অ্যান্সার করবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে প্রথম রাজরাজ বৃহদেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিল। বৃহদেশ্বর মন্দিরটি অবস্থিত হচ্ছে তামিলনাড়ুর তাঞ্জাভুরে। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আসে যে বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত? তামিলনাড়ুর তাঞ্জাভুরে। 2004 সালে তাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দির কিন্তু ইউনেস্কো হেরিটেজ দ্বারা স্বীকৃতি পায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কত সালে? 2004 সালে তাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দির ইউনেস্কো হেরিটেজ দ্বারা স্বীকৃতি পেয়েছিল। আবারও বলছি, ক্লাসটি যদি ভালো লাগে থাকে অতি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথম ক্লাস করছো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রতিদিন ক্লাস করার জন্য, কারণ এই সমস্ত ক্লাসগুলো কিন্তু আপকামিং পরীক্ষাগুলোর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, চার মূর্তি অভিযান রচনাটির লেখককে? নারায়ণ গঙ্গোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় নাকি সুনীল গঙ্গোপাধ্যায়? চার মূর্তির অভিযান রচনাটির লেখককে? সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে নারায়ণ গঙ্গোপাধ্যায় হচ্ছে চার মূর্তি অভিযানের রচনার লেখক। তার সঙ্গে দেখে নেব, নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা হচ্ছে টেনিদার অভিযান, পঞ্চাননের হাতি, নিশি যাপন ইত্যাদি। বলাইচাঁদ মুখোপাধ্যায় লেখা হচ্ছে হাটে বাজারে, ভুবন সোম ইত্যাদি। এবং মানিক বন্দ্যোপাধ্যায় লেখা হচ্ছে পুতুল নাচে ইতিকথা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পদ্মা নদীর মাঝি এবং শহরতলি। নেক্সট প্রশ্ন, পুয়ের্তো রিকো খাত কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর নাকি সুমেরু মহাসাগর? পুয়ের্তো রিকো খাত কোন মহাসাগরে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আটলান্টিক মহাসাগরে অবস্থিত হচ্ছে পুয়ের্তো রিকো খাত। প্রশান্ত মহাসাগরে অবস্থিত হচ্ছে মারিয়ানা খাত, ভারত মহাসাগরে অবস্থিত হচ্ছে জাভা খাত, সুমেরু মহাসাগরে অবস্থিত হচ্ছে ইউরেশিয়ান খাত। এই খাতগুলো কিন্তু পরীক্ষাতে আসে যে কোন খাত কোন মহাসাগরে অবস্থিত। পরের প্রশ্ন কি বলেছে,
কার্জন উইলি হত্যার নেতৃত্ব দেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু, অরবিন্দ ঘোষ নাকি মদনলাল ধিংড়া? কার্জন উইলি হত্যার নেতৃত্ব দেন কে? কোশ্চেনটি ভালো করে পড়বে। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে মদনলাল ধিংড়া হচ্ছে কার্জন উইলি হত্যার নেতৃত্ব দিয়েছিলেন। কিংসফোর্ড হত্যার চেষ্টা করেছেন হচ্ছে প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু। আলিপুর বোমা ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত হচ্ছে অরবিন্দ ঘোষ, এবং স্যান্ডার্সকে হত্যা করেছিলেন হচ্ছে ভগৎ সিং ও রাজগুরু। পরের প্রশ্ন, ফরাজি শব্দের অর্থ কী? আল্লাহর আদেশ, নির্দেশনামা, ভাগ্যবান নাকি পবিত্র? ফরাজি শব্দের অর্থ কী? সঠিক অ্যান্সার ফরাজি শব্দের অর্থ হচ্ছে আল্লাহর আদেশ। তার সঙ্গে দেখে নেব ফরমান শব্দের অর্থ হচ্ছে নির্দেশনামা, হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান, খালসা শব্দের অর্থ হচ্ছে পবিত্র, মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা, অনেকবার পরীক্ষা আসে, ওয়াহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ, এটাও পরীক্ষায় এসছে, এবং নূরজাহান শব্দের অর্থ হচ্ছে জগতের আলো। প্রতিটা পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। দেখো আমরা কিন্তু জাস্ট ওপর থেকে কোশ্চেন কিন্তু করছি না, আমরা প্রতিটি কোশ্চেনে কিন্তু অপশান ধরে ধরে কোশ্চেন করছি। কিছু কিছু কোশ্চেনে আমরা ডিপলি কোশ্চেন ঢুকে কিন্তু আমরা উত্তর করার চেষ্টা করছি, ঠিক আছে? যে সমস্ত কোশ্চেনগুলো এখান থেকে আসতে পারে আরও কিছু, সেগুলো কিন্তু আমরা করে দেওয়ার চেষ্টা করছি। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ভিয়েনা, জেড্ডা, জেনেভা নাকি মেক্সিকো? কোশ্চেনটি ভালো করে পড়বে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এর হেডকোয়ার্টার। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে জেনেভাতে অবস্থিত হচ্ছে IOM এর হেডকোয়ার্টার। তার সঙ্গে দেখে নেব ওপিকের হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা, IDB হেডকোয়ার্টার হচ্ছে জেড্ডা, G20 হেডকোয়ার্টার হচ্ছে মেক্সিকো, সার্কের হেডকোয়ার্টার হচ্ছে নেপালের কাঠমান্ডু, ADB হেডকোয়ার্টার হচ্ছে ম্যানিলা, এবং ইন্টারপোলের হেডকোয়ার্টার হচ্ছে লিও। প্রতিটা হেডকোয়ার্টার কিন্তু কোনো না কোনো পরীক্ষা কিন্তু এসে গেছে, ঠিক আছে? পরের প্রশ্ন, বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালন করা হয়? 12ই নভেম্বর, 12ই জানুয়ারি, 14ই অক্টোবর নাকি 12ই সেপ্টেম্বর? বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালন করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 12ই নভেম্বর পালন করা হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস। বিশ্ব ডায়াবেটিস দিবস হচ্ছে 14 নভেম্বর, বিশ্ব ডাক দিবস পোস্ট 9ই অক্টোবর, বিশ্ব যক্ষ্মা দিবস 24শে মার্চ, বিশ্ব ম্যালেরিয়া দিবস হচ্ছে 25শে এপ্রিল, এবং আন্তর্জাতিক পর্বত দিবস হচ্ছে 11ই ডিসেম্বর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখে নেব কী বলেছে। ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন কবে সূচনা করা হয়? 1924 সালে লুসানে, 1932 সালে লন্ডনে, 1913 সালে প্যারিসে নাকি 1951 সালে লুসানে? সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1913 সালে প্যারিসে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের সূচনা করা হয়েছিল। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি সূচনা করা হয় হচ্ছে 1894 সালে লুসানে। কমনওয়েলথ গেমস ফেডারেশন সূচনা করা হয় হচ্ছে 1932 সালে লন্ডনে, এবং ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন সূচনা করা হয়েছিল 1924 সালে লুসানে, ঠিক আছে? পরের প্রশ্ন, কাটকারি উপজাতি নিম্নের কোথায় অবস্থিত? মেঘালয়, সিকিম, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র? কাটকারি উপজাতি নিম্নের কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে মহারাষ্ট্রে অবস্থিত হচ্ছে কাটকারি উপজাতি। হিমাচল প্রদেশে অবস্থিত হচ্ছে খাস, গুজ্জর, গাদ্দি, লাহুলা ইত্যাদি। সিকিমে অবস্থিত হচ্ছে লেপচা, ভুটিয়া, এবং মেঘালয়ে অবস্থিত উপজাতি হচ্ছে খাসি, গারো, জয়ন্তিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলি হচ্ছে মেঘালয়ে অবস্থিত উপজাতি। নেক্সট প্রশ্ন, সোমপ্রকাশ সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হরিশচন্দ্র মুখোপাধ্যায়, দ্বারকানাথ বিদ্যাভূষণ, দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি কৃষ্ণকুমার মিত্র? সোমপ্রকাশ সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? সঠিক অ্যান্সার কোনটা হবে? প্রত্যেকে অ্যান্সার করবে। দ্বারকানাথ বিদ্যাভূষণ হচ্ছে সোমপ্রকাশ সংবাদপত্রের সম্পাদক ছিলেন। তার সঙ্গে দেখে নেব হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং সঞ্জীবনী পত্রিকার সম্পাদক হচ্ছে কৃষ্ণকুমার মিত্র। প্রতিটা অপশান থেকে কিন্তু কোশ্চেন হয়ে গেল, ওকে? পরের প্রশ্ন, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত কবে হয়? 1969 সালে, 1962 সালে, 1975 সালে নাকি 1959 সালে? ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত কবে হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 1959 সালে ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূত্রপাত হয়েছিল। এই জায়গাটা ভালো করে একটু দেখবে
পঞ্চায়েতি রাজের ত্রিস্তরীয় প্রকল্পটি 2 অক্টোবর 1959 সালে কাজ শুরু করে এবং 1992 সালে 73তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক রূপ দেওয়া হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে পঞ্চায়েত রাজের ত্রিস্তরীয় পরিকল্পনাটি 2 অক্টোবর 1959 সালে কাজ শুরু হয় এবং 1992 সালে 73তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ভারতের পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক রূপ দেওয়া হয়েছিল এবং ভারতে পঞ্চায়েতি রাজ প্রথম 2 অক্টোবর 1959 সালে রাজস্থানের নাগৌর জেলায় চালু হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু যে পঞ্চায়েতি রাজ প্রথম কোথায় চালু হয়েছিল? রাজস্থানের কোথায়? নাগৌর জেলাতে। ওকে, পরের প্রশ্ন, কোয়েম্বাটুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বিপাশা, নওয়াল, গঙ্গা নাকি অলকানন্দা? সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে? প্রত্যেকে অ্যান্সার করবে, ইজি একটি প্রশ্ন। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে নওয়াল নদীর তীরে অবস্থিত হচ্ছে কোয়েম্বাটুর শহর। কোয়েম্বাটুরকে বলা হয় হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। মানালি শহরটি অবস্থিত হচ্ছে বিপাশা নদীর তীরে। বদ্রীনাথ শহরটি অবস্থিত হচ্ছে অলকানন্দা নদীর তীরে। হরিদ্বার, কানপুর এবং ভাগলপুর অবস্থিত হচ্ছে গঙ্গা নদীর তীরে। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। আমরা এখানে টোটাল 30টি কোশ্চেন নয়, এখানে আমরা অনেক কোশ্চেন কভার করলাম একটা ক্লাস থেকে। ক্লাসটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যা চ্যানেলে প্রথম ক্লাস করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই সমস্ত ক্লাস থেকে কিন্তু তোমরা হুবহু কোশ্চেন কমন পাবে, ঠিক আছে। তো চলো, ক্লাসটি আমরা এখানে শেষ করলাম। দেখা হবে আরও একটা নেক্সট ক্লাসে। ততক্ষণ বাড়িতে প্র্যাকটিস করো, পড়াশোনা করো। প্রত্যেকে ভালো থেকো। জয় হিন্দ।